বিজ্ঞাপন দিবস স্বাগত। এখন খবর বিস্তারিত। করোনা ভাইরাসের প্রকোপের জেরে খাদ্য সামগ্রী অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটছে। সাংবাদিকদের এক সাক্ষাৎকারে জানান খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব। করোনা ভাইরাসের প্রকোপের জেরে মার্চ মাস থেকে বেশ কয়েকবার রাজ্যে লকডাউন লাগু করা হয়েছে। আর এই লকডাউনের ফলে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটতে পারে বলে অনেকটা আশঙ্কা করেছিল। কিন্তু খাদ্য দপ্তর, ওজন ও পরিমাপ দপ্তর প্রতিনিয়ত বাজারগুলির প্রতি নজর রেখেছে, যার ফলে বাজারগুলিতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটেনি। সম্প্রতি আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। খবর নিয়ে জানা যায়, পশ্চিমবঙ্গ থেকে বিশেষ করে আলু আসে। বর্তমানে সেখানে আলুর দাম বেশি, ফলে রাজ্যেও আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে জানান খাদ্য দপ্তরের মন্ত্রী মনোজকান্তি দেব। সহসায় রাজ্যের আলুর দাম নিয়ন্ত্রণে চলে আসবে বলেও আশা ব্যক্ত করেন তিনি আরও জানান, বাজারগুলিকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিনিয়ত খাদ্য দপ্তর এবং ওজন ও পরিমাপ দপ্তর প্রতিনিয়ত বাজারগুলির প্রতি নজর রাখছে। এখন লকডাউন চলছে মার্চ মাস থেকে। তো মার্চ মাস থেকে লকডাউন চলার পর যেটা আমরা আশা করেছিলাম যে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী রয়েছে, বিশেষ করে আলু, পেঁয়াজ, টমেটো, এই সকল জিনিসের আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য আমরা আশা প্রকাশ করেছিলাম যে হতে পারে। কিন্তু খাদ্য দপ্তরের তৎপরতায় এবং সদর মহকুমা প্রশাসন এবং বিভিন্ন জায়গায় সারা রাজ্যের যে আমাদের ফুড ডিপার্টমেন্ট এবং লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট ক্রমাগত বাজারের প্রতি তারা নজর রেখেছে এবং বিভিন্ন ব্যবসায়ীদেরকে জরিমানা করা হয়েছে, যার ফলে দ্রব্যমূল্য অস্বাভাবিক হয়নি। ইদানিংকালে আমরা দেখলাম যে আলুর দামটা সামান্য বৃদ্ধি পেয়েছে। তো এটা আমরা যেটা খোঁজখবর করেছি যে উৎসস্থল বিশেষ করে পশ্চিমবঙ্গে থেকে আমরা এখানে আলু আসে, তো পশ্চিমবঙ্গে আলুর দাম সেখানেও 35 টাকা, 34-35 টাকা করে বিক্রি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ত্রিপুরা রাজ্যেও আলুর দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো আমি আশা প্রকাশ করি খুব সহসাই সেটা স্বাভাবিক হবে। এবং আপনারা লক্ষ্য করেছিলেন যে লকডাউন যেদিন ঘোষণা করা হয়েছিল, বাজারে উপচে পড়া ভিড়, প্রচণ্ড মানুষ সমাগম হয়েছিল। যাদের 2 কেজি আলুর দরকার তারা 20 কেজি আলু সংগ্রহ করছিল, যাদের 2 কেজি পেঁয়াজের দরকার তারা 20 কেজি পেঁয়াজ সংগ্রহ করছিল। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আমরা এটা খাদ্য দপ্তরের পক্ষ থেকে গর্ব করে বলতে পারি যে ত্রিপুরা রাজ্যে বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং দ্রব্যমূল্য জন্য মানুষকে ভুগতে হয়নি, মানুষকে কষ্ট পেতে হয়নি, বাজারটা স্বাভাবিক রাখতে পেরেছি আমরা। আগামী দিনে এই ধরনের স্বাভাবিক রাখার জন্য সরকার এবং আপনাদের ফুড ডিপার্টমেন্ট কী অবস্থা নিতে যাবে? দেখুন, প্রায় প্রতিদিন আমরা এনফোর্সমেন্ট টিম তৈরি করেছি। সেই টিমের মধ্যে আমরা লিগ্যাল মেট্রোলজি, ফুড এবং সদর মহকুমা প্রশাসন যৌথ প্রয়াসে প্রতিনিয়ত বাজারগুলিতে রেড করা হচ্ছে, বিভিন্ন ব্যবসায়ীদেরকে জরিমানা করা হচ্ছে, ক্যাশ মেমো যাচাই করা হচ্ছে, স্টক মিলিয়ে দেখা হচ্ছে। তো সেই দিক দিয়ে খাদ্য দপ্তর সজাগ রয়েছে এবং মানুষ যাতে ভোগান্তির শিকার না হয়, কেউ যাতে চড়া দামে জিনিস কিনতে না হয়, সেদিকে নজর রাখছে খাদ্য দপ্তর। দেখুন, এটা সত্য যে কোভিড-19 কারণে বাইরে থেকে বিশেষ করে গুয়াহাটি, কলকাতা বা পাঞ্জাব ওই সকল জায়গা থেকে যে সকল গাড়ি আসছে, সেই গাড়িগুলিকে চোরাই বাড়িতে চেক করা হচ্ছে, সব নেওয়া হচ্ছে। তো আগরতলায় কিছু অসাধু ব্যবসায়ী সেগুলিকেও কারণ দেখাচ্ছে যে চোরাই বাড়িতে নাকি গাড়ি আটকে রাখা হয়েছে। সেটা আমি সেদিন চিফ সেক্রেটারির সাথে কথা হয়েছে, সেটা কোনো বিষয় নয়। যে নিত্য প্রয়োজনীয় জিনিসের গাড়ি আটকে রাখা হয় না, খুব সহজেই তাদেরকে সব টেস্ট করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এটা একটা গুজব। তো এত বিভ্রান্ত না হয়ে আমরা বাজারের প্রতি আমরা দৃষ্টি দিয়ে আমাদের ন্যায্য মূল্যে যাতে জিনিস কিনতে পারি, সেই দিকে আমরা সবাই লক্ষ্য রাখব। রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে মাছের আমদানি। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে মাছের আমদানি। সরকারি নির্দেশিকা মেনে চলছে কাজকর্ম। এই মাছ আমদানি নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। এই বিষয়টি নজরে আসতে বিধায়কের হস্তক্ষেপে ও বাংলাদেশের আখাউড়া মেয়রের মধ্যস্থতায় সমাধান হয়েছে। ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান হতে এদিন থেকে মাছ আমদানি শুরু হয়েছে।
সরকারি নির্দেশ মেনে চালক ও খালাসিদের স্যানিটাইজার করে এই মাছের আমদানি চলছে। এদিন মোট 13 গাড়ি মাছ বাংলাদেশ থেকে আখাউড়া সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করে। এখন থেকে ধারাবাহিকভাবে মাছ আসবে। তবে শুক্রবার বাংলাদেশের ছুটি, শনিবার মাসের দ্বিতীয়, এরপর রয়েছে রবিবার, তাই এই 3 দিন ফের বন্ধ থাকবে। সোমবার থেকে নিয়মিতভাবে মাছ আমদানি হবে। পণ্য সামগ্রী আসা অব্যাহত রয়েছে বলে জানান আখাউড়া আমদানি রপ্তানি বাণিজ্য সংগঠনের সম্পাদক কৃষ্ণ মজুমদার। ঝামেলা বলতে এখানে ব্যবসায়ীদের মধ্যে একটু সমস্যা হয়েছিল। তারপর এটা আমাদের এখানকার লোকাল এমএলএ সাহেব মাননীয় সুরজিৎ দত্ত মহাশয় এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যে মেয়র আছে কাজল মেয়র সাহেব, তাদের মধ্যস্থতায় সমাধান হয়েছে। সেটা সমাধান ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। তাই আজ থেকে আবার মাছ ঢোকা শুরু হয়েছে। সম্পূর্ণ সরকারি নিয়ম মেনে স্যানিটাইজার করে যতটুকু সম্ভব মানা যায় সেরকমভাবে আজ থেকে মাছ আবার ঢোকা শুরু হয়েছে। এখন থেকে রেগুলার ঢুকবে মাছ। কয় গাড়ি আসছে আজকে 13 গাড়ি বাংলাদেশ থেকে এখন কি মানে রেগুলারলি আসবে? রেগুলার মাছ আসবে। এখন আবার যেমন আগামীকালকে তো সাপ্তাহিক বন্ধ, শুক্রবার আসবে না, শনিবারের সেকেন্ড স্যাটারডে আছে, রোববার বন্ধ, সোমবার থেকে আবার রেগুলার আসবে মাছটা। মাছ ছাড়া আর কি কি পণ্য অন্য আইটেম তো রেগুলার আসছে সব, সিমেন্ট, প্লাস্টিক, রড, ফিশ আইটেম, অয়েল, যত ধরনের মাল আছে সব তো আসছে, রেগুলার আসছে। তার ক্ষেত্রে কোনো বন্ধ নেই, চলছে সব মাল আসাই। মাছটা বদ্ধ ছিল, এখন আবার স্টার্ট হবে। মাছ এখন আবার পুরো দমে চালু হচ্ছে, আগের মতোই মাছ আসবে এখন। রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে আবার হতে পারে লকডাউন, এমনটাই ধারণা অভিজ্ঞ মহলের। রাজ্যে আবার হতে পারে লকডাউন, এমনই ধারণা অভিজ্ঞ মহলের। বর্তমানে রাজ্যে চলছে আনলক 1। সারা ত্রিপুরা রাজ্যে কন্টেনমেন্ট জোন এলাকাগুলিতে 31শে আগস্ট পর্যন্ত থাকবে লকডাউন। কন্টেনমেন্ট জোন এলাকার বাইরে 11 আগস্ট পর্যন্ত চলবে আনলক 1 প্রক্রিয়া। 4 আগস্ট সকাল 5টার সময় লকডাউন ওঠার সাথে সাথে রাজধানী আগরতলা শহরে রাজ্যের প্রায় সব জেলা মহকুমার বাজারগুলিতে জাঁকজমক ভিড় লক্ষ্য করা গেছে। মরণভীতি করোনা যেভাবে গ্রাস করতে চলেছে, অন্যদিকে হাট বাজারগুলিতে জনসমাগমও বাড়তে চলেছে। এই অবস্থায় রাজ্যের প্রশাসনের শীর্ষ আধিকারিক সহ সব মহলের বিকল্প চিন্তা করছে, এমনই ধারণা একটি বিশ্বস্ত মহলের। তবে লকডাউন হলেও 1 সপ্তাহের জন্য হতে পারে। সামাজিক দূরত্ব, মাস্ক পরা ও জমায়েত যথাযথভাবে পালন করার ক্ষেত্রে অনেক ঘাটতি লক্ষ্য করা যায়। দুপুর পর্যন্ত বিভিন্ন হাট বাজারগুলি খোলা থাকার কথা থাকলেও বিকেল 5টা, এমনকি তারপরেও অনেক দোকানপাট খোলা থাকতে দেখা যায়। স্বাস্থ্য দপ্তর রাজ্যের এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সাধারণ জনগণকে আরো বেশি সচেতন হয়ে করোনা মোকাবেলায় অংশগ্রহণ করতে আবারও আবেদন করছে। আগামী কিছুদিনের মধ্যেই সংক্রমণ যেভাবে ধাপে ধাপে বাড়ছে, পরিস্থিতি অনেকটা অবনতির দিকে যাচ্ছে। সব দিক দিয়ে বিবেচনা করে আবারও হতে পারে সারা ত্রিপুরা রাজ্যের লকডাউন। ত্রিপুরা এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছে 5725 জন, সুস্থ হয়েছেন 3793 জন, এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 31 জন। রিপোর্ট, খবর ত্রিপুরা। বেশ কিছু ইভেন্ট 10ই আগস্ট থেকে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে, সাংবাদিকদের সাক্ষাৎকারে জানান যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। যুগার উন্নয়নের আয়ুষ মন্ত্রক রাজ্যকে প্রায় 1,20,00,000 টাকা দিয়েছিল। এই টাকাটা কিভাবে কাজে লাগানো যায় তার জন্য পর্যালোচনা বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছিল। 50 লক্ষ টাকা জুগার মাঠ ও জুটার মাঠ ক্রয় করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। রাজ্যের বিভিন্ন স্থানে বর্তমানে 108টি জুগার কোচিং সেন্টার রয়েছে। নতুন করে আরও 106টি খোলার পরিকল্পনা রয়েছে। এই সেন্টারগুলিতে বাকি টাকা দিয়ে জুগা ডিপ্লোমা হোল্ডারদের নিয়োগ করা হবে। তাদেরকে সম্মানিত হিসেবে কিছু অর্থ প্রদান করা হবে। এই সকল কাজের মূল উদ্দেশ্য জুগার সম্প্রসারণ করা এবং জুগাকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জুগার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। বর্তমানে বিশ্বজুড়ে 21শে জুন জুগা দিবস পালন করা হয়। জুগার প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট আন্তরিক। লকডাউনের ফলে বর্তমানে সকল ধরনের খেলা বন্ধ রয়েছে। তারপরও জুগাসহ বেশ কিছু ইভেন্ট 10ই আগস্ট থেকে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জিম সেন্টারগুলিকেও ছাড় দেওয়া যায় কিনা সে বিষয়ে দপ্তর চিন্তা ভাবনা করছে। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করে এই সংবাদ জানান যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। দেখুন, জুগার উন্নয়নে আয়ুষ মন্ত্রক আমাদেরকে প্রায় 1,20,00,000 টাকা দিয়ে দিয়েছিল। তো সেটা নিয়ে রিভিউ মিটিংয়ে বিস্তারিত কথা হয়েছে, সেই টাকাটা কীভাবে কাজে লাগানো যায়। তো আমরা লক্ষ্যমাত্রা নিয়েছিলাম যে 50 লক্ষ টাকার জুগার ম্যাট এবং জুডোর ম্যাট কেনা হবে
এবং বাকি টাকাটা আমাদের রাজ্যে যে 108টা কোচিং সেন্টার খোলা হয়েছে বিভিন্ন জায়গায় এবং আরও 106টি কোচিং সেন্টার খোলার অপেক্ষা রয়েছে দপ্তর, তো 214টা কোচিং সেন্টারের মধ্যে যোগা ডিপ্লোমা হোল্ডার যারা রয়েছে তাদেরকে নিয়োগ করা হবে, তাদেরকে সামান্য অনারিয়াম দেওয়ার চিন্তাভাবনা আমরা করেছি। তো এটা উদ্দেশ্য একটাই, যোগার সম্প্রসারণ করা এবং যোগাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা জানি ত্রিপুরা রাজ্যে যোগাতে পারফরমেন্স আমাদের ছেলেমেয়েরা ভালো করছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যোগাকে গুরুত্ব দিয়েছেন। ওনার অনুরোধে আজকে 21শে জুন দিবসটি আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালন করা হচ্ছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে। তো সেই দিক দিয়ে যোগার প্রতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট আন্তরিক। তো আমরা চাই যোগাকে রাজ্যে সম্প্রসারণ করা এবং বর্তমান লকডাউনের ফলে বিভিন্ন খেলা বন্ধ রয়েছে, প্রায় সমস্ত খেলাই বন্ধ রয়েছে। তারপর আমরা ক্রীড়া দপ্তর সিদ্ধান্ত নিয়েছি যে যোগা, তারপর জিমন্যাস্টিক, তারপর টেবিল টেনিস, লং টেনিস এবং ব্যাডমিন্টন, এই সকল ইভেন্ট যাতে চালু করা যায়। তো আমরা আগামী 10 আগস্ট থেকে সেই ইভেন্টগুলি চালু করতে পারবো বলে আশা প্রকাশ করছি। সেই সঙ্গে জিমের ক্ষেত্রেও যারা নিয়মিত শরীরচর্চা করে সেই জায়গাতেও ছাড় দেওয়া যায় কিনা সেই ব্যাপার দপ্তর চিন্তা ভাবনা করছে। তো বিশেষ করে যোগার প্রতি সরকার আন্তরিক এবং যোগার সম্প্রসারণে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। তো আয়ুষ যে টাকাটা দিয়েছিল প্রায় 6 মাসের মতো, সেই টাকাটা অব্যাহত থাকার ফলে তারা আবার টাকাটা ব্যাক চেয়েছে। আমরা যদিও চিঠি দিয়ে তাদেরকে জানিয়েছি যে আমরা প্রস্তুত, আমরা যে ম্যাট, যোগার ম্যাট কেনার জন্য প্লাস বিভিন্ন যে কোচিং সেন্টার রয়েছে সেখানে যোগা ডিপ্লোমা নিয়োগ করার ক্ষেত্রে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। কবে নাগাদ স্টার্ট হতে বলে আশা করা হচ্ছে? খুব সহসাই শুরু হবে। আসলে তো লকডাউনের ফলে অনেক কাজে, বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। সমস্ত খেলাধুলা প্রায় এক প্রকার বন্ধ। ক্লাব ফুটবল আমরা চালু করেছিলাম, কিন্তু পরবর্তী ক্লাব ফুটবল নয়, ক্লাব ভলিবল আমরা চালু করেছিলাম। কয়েকদিনের মধ্যে ক্লাব ফুটবল চালু করার কথা ছিল, সেটা বন্ধ রয়েছে। তো সেই জন্য কিছুটা দেরি হচ্ছে। বেসরকারি ক্ষেত্রে কিছু যেমন কোচিং সেন্টার রয়েছে বেসরকারি, ওদেরকে ওইখানে যে কোচিং সেন্টার রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বহিরাজ্যের ন্যায় রাজ্য যাত্রীবাহী অটোতে লাগানো হবে মিটার, ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বহিরাজ্যের ন্যায় রাজ্যেও যাত্রীবাহী অটোতে লাগানো হবে মিটার। তার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। প্রাথমিকভাবে আগরতলা শহরে সকল যাত্রীবাহী অটোতে লাগানো হবে মিটার। বেশ কিছু কোম্পানি ইতিমধ্যে মিটার বিক্রির জন্য আবেদন জানিয়েছে। সরকারের পক্ষ থেকে মিটারগুলি পরীক্ষা নিরীক্ষা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ওজন ও পরিমাপ দপ্তরকে। সেই মোতাবেক বৃহস্পতিবার ওজন ও পরিমাপ দপ্তর এই সকল মিটার পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু করেছে। বিভিন্ন কোম্পানি ডিলাররা মিটার নিয়ে এদিন ওজন ও পরিমাপ দপ্তর উপস্থিত হয়। ওজন ও পরিমাপ দপ্তরের ইন্সপেক্টর সার্বিক বর্ধন রায় জানান, যাত্রীবাহী মিটার অটোর ক্ষেত্রে প্রথম 4.2 মিলিমিটার পর্যন্ত ভাড়া দিতে হবে 30 টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ভাড়া দিতে হবে 7 টাকা 20 পয়সা করে। তাই মিটার রিডিংটা ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে ওজন ও পরিমাপ দপ্তরকে। সেই মোতাবেক এদিন মিটারগুলির পরীক্ষা করা হচ্ছে। বেশ কিছু কোম্পানি মিটার রয়েছে, তবে কে কোন কোম্পানির মিটার ক্রয় করবে তা অটো মালিকে ঠিক করবে। দেখুন, আজকে এটা আমাদের ডিপার্টমেন্টের এটা একটা নতুন কাজ, ডিপার্টমেন্ট অফ লিগ্যাল মেট্রোলজি। যদিও এটা অনেক দিন ছিল, কিন্তু আগে এটা ইমপ্লিমেন্টেশন হয়নি। আমাদের এখানে আজকে ওরা এসছে যে আমাদের ওই ডিপার্টমেন্ট থেকে ঠিক হয়েছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ঠিক করেছে যে প্রতিটা অটোতে ফেয়ার মিটার বসবে। অর্থাৎ প্রতিটা অটো যখন চলবে তখন এটাতে একটা ফেয়ার মিটার থাকবে। মানে 4.2 কিলোমিটার গেলে আমাদের 30 টাকা দিতে হবে। তারপরে প্রতি 100 মিটারে 72 পয়সা, মানে প্রতি কিলোমিটারে প্রতি কিলোমিটারে 60 টাকা 20 পয়সা, 7.20। তো আমাদের এখানে এরা আজকে এসছেন আমাদের এই মেশিনগুলি ভেরিফিকেশান করানোর জন্য। ভেরিফিকেশান হচ্ছে আমাদের এটা প্রসেস। ওরা মেশিনগুলি সিল করে নিয়ে যাবেন এবং নিয়ে যাওয়ার পর যার যার অটোতে এটা ফিট করা হবে। এটা আমাদের ওখানে এসছেন ওরা এই কারণেই যে শুধু চেক করানোর জন্য, যাতে গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে ডিসিশনটা নিয়েছে যে প্রথম 4.2 কিলোমিটারে 30 টাকা, মেশিনটা যাতে ঠিক আইডেন্টিক্যাল রিডিং দেয়।
এবং প্রতি 100 মিটারে যে 7.72 পয়সা, 100 মিটারে 72 পয়সা যেটা, এটা যাতে এই মেশিনটা দেয় রিডিং, এই প্রপার রিডিংটা দেওয়ার জন্য ওরা এসছে। আজকে ওদের এই মেশিনগুলি ভেরিফিকেশন করা হচ্ছে এখানে আমাদের এই অফিসে। হয়ে যাওয়ার পর এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে অটোতে ফিট করা হবে, ইনস্টল করা হবে, এবং এই জিনিসটা যে ইনস্টল করা হবে এটা ইট উইল বি ভেরি সুন, এবং এটা ইনস্টলেশন প্রসেস হয়ে গেলে টোটাল এএমসির মধ্যে যতগুলি অটো আছে কেন সবগুলির মধ্যেই এই অটোমিটার ইনস্টল করা বাধ্যতামূলক। মানে আগামীতে তাহলে মানে শহরে যত অটো চলবে সবগুলা সব অটো ফেয়ার মিটার দিয়েই চলবে। এখন ফেয়ার মিটার দিয়ে চলার সুবিধায় ম্যাক্সিমাম সুবিধা, তাই গভর্নমেন্ট অফ ত্রিপুরা নিশ্চয়ই এটা ইনকর্পোরেট করেছেন, মাননীয় সরকার মহোদয় যারা আছেন ওরাই করেছেন। কারণ তাতে কি হবে, ধরুন আগে আমরা দেখা যেত 3 জন প্যাসেঞ্জার না হলে হয়তো হচ্ছে না, তো অটোমেটিকলি এখন ইন্ডিভিজুয়াল কেউ যদি মনে করে যে আমি 30 টাকা দেবো 4.2 কিলোমিটার যাব, অটোমেটিকলি সে মিটারে যে প্লাস ইউ ক্যান অলসো শেয়ার ইট। আমরা 3 জন আছি, মিনিমাম আমরা 10 টাকা করে দিয়ে 30 টাকা দিয়ে দেবো, দ্যাট ইজ অলসো নট এ প্রবলেম অটোমেটিকলি। বাট ফেয়ার মিটার ইজ আ ভেরি গুড ডিভাইস। আমরা সবাই বাইরে গেলে এতদিন দেখতাম যে ফেয়ার মিটার, আমাদের রাজ্যে এখন এটা চালু হতে যাচ্ছে। আমাদের এখানে আমাদের ডিপার্টমেন্ট অফ লিগ্যাল মেট্রোলজিতে সবাই এসছেন যে ওদের মেশিন নিয়ে আমাদের ভেরিফিকেশনের জন্য। কটা সংস্থা পেয়েছে এই টেন্ডারটা? দেখুন এইটা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে জাতীয় স্তরে পৌঁছে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যের শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য ধন্যবাদ জানান উমাকান্ত একাডেমি চেয়ারম্যান বসন্ত সেনকে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে জাতীয় স্তরে পৌঁছে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং রাজ্যের শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার জন্য উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যমে বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান বসন্ত সেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান। বৃহস্পতিবার উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয় প্রাঙ্গণে আহুত সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, সিবিএসই বোর্ডে যে 20টি বিদ্যালয়কে অনুমোদন দিয়েছে তার মধ্যে একটি হলো উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়। সেই মোতাবেক বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ফর্ম প্রদান শুরু হয়েছিল। পরবর্তী সময় বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকার অভিভাবকদের পক্ষ থেকে দাবি জানানো হয় বিদ্যালয়ের কলা বিভাগ চালু করার জন্য। সেই মোতাবেক শিক্ষামন্ত্রী বিদ্যালয় কলা বিভাগ চালু করার ঘোষণা দেন। ইতিমধ্যে বিদ্যালয় থেকে ফর্ম প্রদান শুরু হয়েছে। 8 আগস্ট পর্যন্ত ফর্ম তোলা এবং জমা দেওয়া হবে। তাই যারা উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যমে বিদ্যালয়ে কলা বিভাগ ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে ফর্ম সংগ্রহ করে 8 আগস্টের মধ্যে জমা দেওয়ার আহ্বান জানান বিদ্যালয়ের পরিচালনা কমিটির চেয়ারম্যান বসন্ত সেন। মূলত প্রেসমিটের উদ্দেশ্য হলো ত্রিপুরা সরকারের আদরণীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয় এবং শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল নাথ মহোদয়, উনি পুরা মন্ত্রিসভা বিশেষ করে ওরা দুজন রাজ্যের ছেলেমেয়েরা যাতে উচ্চ শিক্ষায় উন্নতি করতে পারে তার জন্য গত বছর থেকেই ত্রিপুরার 20টি স্কুলকে সিবিএসই বোর্ডে উন্নীত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং সেই চেষ্টা গত মাসে সফল হয়েছে এবং সঙ্গে সঙ্গে উনি আমরা আপনার এই স্কুলে এসএমসি কমিটির চেয়ারপারসন শ্রী বসন্ত সেন, কে আছে স্যার আপনাদের সঙ্গে? আমার সঙ্গে আছে আমাদের 2 জন এসএমসির সদস্যা বিনীতা দেব এবং শিল্পী দেব বর্মা, এবং এই এলাকার 2 জন অভিভাবক যারা আন্দোলন করেছেন এই কলা বিভাগ খোলার জন্য, শ্রী সাধন দেবনাথ এবং জয়দেব চৌধুরী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক শিশুর, ঘটনা সাবরুম মহকুমা গরিফা ভিলেজে। সবজি খেতে চারদিকে গুণা দিয়ে ইলেকট্রিক শর্ট দেওয়ার সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় পার্শ্ববর্তী শ্রাবণ দেবনাথ নামে 11 বছরের শিশুর। ঘটনা সাবরুম মহকুমার গরিফা এডিসি ভিলেজে। ঘটনা বিবরণে জানা যায় আজ সকাল 8:30 নাগাদ প্রতিবেশী গণেশ দেবনাথের ছেলে শ্রাবণ দেবনাথ বয়স 11 সবজি ক্ষেতের পাশে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ঘটনাস্থলেই। মৃত ছেলের পরিবার ও এলাকাবাসীদের অভিযোগ, উত্তম দেবনাথ তার সবজি ক্ষেতে চারদিকে ইলেকট্রিকের শক দিয়ে তারকাটা ব্যারিকেড করে রাখে প্রায়শই। বহুবার এলাকাবাসী এই চিত্র দেখার পর উত্তম দেবনাথকে বারবার না করা সত্ত্বেও তারা ওই সবজি ক্ষেতে চারদিকে ব্যারিকেড করে রাখে।
ইলেকট্রিক শর্ট দিয়ে যা কেড়ে নিল 11 বছরের নাবালক শিশুর প্রাণ। ঘটনা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কারেন্টের শর্ট খাওয়ায় মারা গেছে। মানে কিভাবে মারা গেছে? ওই রাস্তা দিয়ে গুয়াম তো হয়তো গেছিল ওই হেতারা বাড়ির, আমরা পার্শ্ববর্তীর লগে বাড়ি আছে, কি নাম? গৌতম উত্তম দেবনাথ। হ্যাঁ, তারা ওই বান্দরলে কারেন্টের শর্ট দিয়েছিল কি এই ক্ষেতের লগে, ক্ষেতের লগে বলতে গুয়াম গাছের লগে, সবজি খেতে? হ্যাঁ সবজি গাছের লগে গুয়াম গাছের লগে এই লগে সাইডে ডেনেতে গুনাদি কারেন্টের শর্ট দিছে। এরপরে সম্ভবত হোলাইন ছোট বাচ্চা হোলাইন গেছে। আর কি কয় যে এর আগে মনে আমরা আসছিলাম বাগানে, তো বাগান তো রাতে রাতে বাড়িতে সিট আছে কি করে আর ওই হাতের মা করতে আসবো, হাতের মা যাই হচ্ছে মাত্র হাতের মা আটকে দিছে। এরপরে সিকটানি দিছে, আমি গেছি আমিও আটকে দিছি। এরপরে যাই তারা লাইন খুলছে। আপনার নাম কি? এইভাবে উত্তম দেবনাথ। আপনার ছেলের নাম কি? শ্রাবণ দেবনাথ। বয়স কত? বয়স 11 বছর হয়েছে, 12 বছর রানিং আর কোন ক্লাসে পড়ে এমনিতে? 5। কতটার সময় ঘটনাটা? ধরেন 9টা বাজে 10 বাকি আছে এই টাইম। এই ব্যাপারে হসপিটাল নিছিলেন? নিয়েছিলাম ডাক্তারের নিচে কাছে ওই দেবজিৎ কয় তানের কাছে লই গেছে যাওয়ার পরে হিয়া করতে কয় আরো আগে মারা গেছে বাচ্চা। তো এরপরে হেতারা বাড়ির একজন গেছে, গৌতম দেবনাথ গেছে আমার লগে। তো হেতা কত তার বাড়িতে লইছিল, তো আইয়া কত তারির বাড়িতে লইছিল, হাতার কথা আবার কাটিয়ে লাগবে। তো ডাক্তারে বলে কাটি গুড়ি পোস্টমর্টম করাবে, ওই কথা কইছে ডর লই চলি আছে, হাতা কত কল লইছিল। কে কইছে এই কথা? গৌতম দেবনাথ। আপনি কি নিজের ইচ্ছা থেকে আনছেন না তাই না চাপ দন আপনি নিয়ে আইছেন? দুজন এক লয়ে গেছি, অন হাতা কত লইছিল কইছে আর চলি আছি ধন্যবাদ। না আপনার কি ইচ্ছা ছিল পোস্টমর্টম করানো? পোস্ট না আমি বলতে কাটিয়ে লবে কইছে আর ডরা গেছি স্যার, কাটিয়ে লবে কইছে আর বাচ্চারা কত কাটি কুড়ি যা করবো বাড়ি টাইম বেলা দিতে সেই ডরে স্যার বাচ্চা চলি আছে। তো এক্ষণে আপনি কি মানে আপনার কি দাবি? তারা আমার ছেলেরা ইরে দিব। আমরা বাড়িতে নাই কিছু কষ্ট উঠাইতাম গোছেন গাছ কাটছি হেনে ওই গোছেন তো মনে অল্প এখানে আমি যাই কষ্ট উঠাইতাম কিছু হেনে আরেকজনের গেবো কষ্ট না উঠে এবার কথা করে এমনি ফোন আছে কত কারেন্টের শর্ট খাইছে। এরপরে বাড়িতে আইছি কি কতজন ফোলা আছে ফোলা বলে লাগাইছে। কি লাগাইছে? তার লাগাইছে। কোন জায়গাতে? কোন জায়গাতে লাগাইছে তো সেই কথা কইতে পারি না। তো আপনারা তারা তো অভিযোগ করতেছে যে আপনারা ক্ষেতের মধ্যে হ্যাঁ আপনারা কারেন্টের শর্ট দিয়েছিলেন এই কোনো কারণে বানানোর লেগে, কারেন্টের শর্ট দিছিলেন, ঠিক আছে? তো এটা কি ঠিক? ইহে তো কইতে পারি না, তা তো বাড়িতে নেই, আমি তো বাড়িতে নেই। আমি তো গেছি সকালবেলা গেছি দেন হিনে কাজ কাটতাম। এরপর ওই আমরা তো দেখি নন জিয়া যে ছেলে মারা গেছে হের বাবা কদিন হে বলে দেখছে বলে লাগা দেন খোলা লাগা। যে ক্ষেতটার মধ্যে হে মারা গেছে কারেন্ট শর্ট লাগিয়া, এই ক্ষেতটা কি আপনারই? খেত আমার, আপনি ক্ষেতটা লাগাইছেন? হ্যাঁ। তো এই ক্ষেত্রে কি আপনারা মাঝে মধ্যে ইলেকট্রিকের শক দিতেন? না না কি করে এনে কি করে ফোলা আসলো ফোলা এখন কেমনি কি করছেন তো আমরা তো বাড়িতে নাই, তো সকালবেলা গ্যাস কাটতাম গেছি। আপনার ছেলের বয়স কত? ছেলে ওই তো আছে কত বছর হয়ে? এই 13 বছর 7 হবে। তো তারা তো কইতেছে যে প্রায় সময় আপনারা এখানে ইলেকট্রিকের শক দিতেন। আরে আমরা শর্ট কীর্তন দেব, আমরা তো বাড়িতে নেই তো আই গেছি কষ উঠতাম গাছ কাটতাম সকালে কষ উড়ে কষ না উড়ে এনে বই নাইলে অন্য দিন তাড়াতাড়ি চলে আজকে হিনে আরেক বয়স্ক বেটার লগে কথা কই এমনি গাছ 3টা গাছের মাত্র কষ উঠেছে। এরপরে আপনার দেখার পর আপনি কি করছেন? রিপোর্ট খবর ত্রিপুরা। বৃহস্পতিবার গোমতী জেলা পরিষদের উদ্যোগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ 2 ছাত্রীকে জানানো হয় সংবর্ধনা। বৃহস্পতিবার গোমতী জেলা পরিষদের উদ্যোগে পরিষদের মিলনায়তনের গোমতী জেলার এবছর উচ্চ মাধ্যমিক 2 জন কৃতী ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি স্বপন অধিকারী, সহকারী সভাধিপতি দেবল দেব রায় সহ জেলা পরিষদের সদস্য বৃন্দরা। গোমতী জেলার ডক্টর টি.কে. দেবনাথ, ওই 2 বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং কৃতী ছাত্রীদের পিতামাতাগণ। কৃতী ছাত্রীদের হলো বিপাশা চক্রবর্তী, প্রাপ্ত নাম্বার 882, এই বছর উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকারী, এবং পল্লবী দেবনাথ তার প্রাপ্ত নাম্বার 452, এই বছর উচ্চ মাধ্যমিকে 10ম স্থান অধিকারী। এই 2 কৃতী ছাত্রীদের উদয়পুর মহকুমার উপস্থিত সবাই 2 ছাত্রীদের পড়াশোনা করে মানুষ হয়ে রাজ্যকে গড়ে তোলার জন্য আহ্বান রাখেন। ওনার নাম শুধু ভারতবর্ষে নেই, ওনার নাম আন্তর্জাতিক ক্ষেত্রেও সমাদৃত। তো আমাদের লক্ষ্যটা যেন এভাবেই থাকে, কারণ আগে দেশ
তারপরে আমি এই ধর্নাটা যেন থাকি। দেশের যদি উন্নয়ন আর আমার দ্বারা সম্ভব হয়, তাহলেই আমি এই দেশের কৃতি সন্তান হিসাবে স্বীকৃতি লাভ করবো এবং আন্তর্জাতিক স্বীকৃতিও আমি লাভ করতে পারবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চরিলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের এলাকায় 35 জনের সোয়াব টেস্ট করে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। চরিলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বন্ধুর করোনা পজিটিভ পাওয়ায় তার সংস্পর্শে থাকা 35 জন বন্ধুর সোয়াব টেস্ট করা হয় চরিলাম লীলাদেব স্মৃতি হলে। সামনে বিশালগড় স্বাস্থ্য দপ্তরের এক টিম বুধবার 35 জনের সোয়াব টেস্ট করানো হয়েছে, যদিও তাদের এখনো টেস্টের রেজাল্ট বের হয়নি। 35 জন যার যার বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লকডাউনের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন। গত 22 মার্চ দেশব্যাপী লকডাউন শুরু হয়। এই পরিস্থিতিতে প্রথম সারির যোদ্ধা হিসেবে ব্যবসায়ীরা কাজ করে চলেছে। কোনোভাবেই যোগানের ঘাটতি যাতে না থাকে তার জন্য রাজ্যের ব্যবসায়ীরা কাজ করে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে জীবনের ঝুঁকি কাজ করছে ব্যবসায়ীরা। গত 7 দিনের লকডাউনে অত্যাবশ্যকীয় প্রতিষ্ঠান বাদে বাকি সমস্ত প্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর শুরু হয়েছে আনলক মেজার 1 শুরু হয়েছে। এই সময়ে বেশ কিছু দোকান খোলা রাখা হয়েছে যাতে করে সমস্যা না হয়, কিন্তু এক্ষেত্রেও কিছু কিছু দ্রব্য বন্ধের আওতার পড়ে। এতে সমস্যা তৈরি হয়, ব্যবসায়ীরা বিভ্রান্ত হয়। কোন দোকান খোলা থাকবে কোন দোকান বন্ধ থাকবে তা নিয়ে দেখা দেয় জটিলতা। সঠিকভাবে নির্দেশিকা হাতে না পাওয়ার এই সমস্যা দেখা দেয়। কিছু দোকান খোলা রাখা হয়, আবার কিছু বন্ধ থাকে। প্রশাসনের থেকে মাইকিং করে ব্যবসায়ীদের বোঝানো হয়েছে কি কি খোলা যাবে তার সম্পর্কে অবগত করা হয়েছে। কেউ সরকারি নির্দেশিকার ঊর্ধ্বে নয়, এই নির্দেশিকা মেনে চলতে হবে সকলকে। এই অবস্থায় ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের সরকারের কাছে দাবি জানানো হবে, বেশিরভাগ দোকান খোলা রয়েছে, কিছু কিছু দোকান বন্ধ রয়েছে, এগুলি যাতে আগামী দিন খোলার ব্যবস্থা করা হয়। প্রয়োজনে নির্দিষ্ট সময়ে বেঁধে দেওয়ার দাবিও জানান তারা। সেই সময় মেনে ব্যবসা করবে ব্যবসায়ীরা বলে জানান ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়। সারা রাজ্যে সারা ভারতবর্ষে গত 22 মার্চ থেকে যে লকডাউন শুরু হয়েছিল, রাজ্য শুরু হয়েছিল, সেই থেকে রাজ্যের ব্যবসায়ীরা, পুলিশ, ডাক্তার, অন্যান্য যারা ফ্রন্টলাইন যোদ্ধা আছে, আমি মনে করি ব্যবসায়ীরাও ফ্রন্টলাইন যোদ্ধা হিসাবে রাজ্যে কাজ করছে। আমরা কোনো অবস্থাতেই রাজ্যের যোগানের ঘাটতি যাতে না থাকে সারা সময় কাজ করে আসছে রাজ্যের ব্যবসায়ীরা। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে অনিয়ম, কিছু কিছু ক্ষেত্রে, এটা অস্বীকার করা যায় না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবসায়ীরা ফ্রন্টলাইন যোদ্ধা হিসাবে রাজ্যে কাজ করছে জীবনের ঝুঁকি নিয়েও। আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে গত যে 7 দিন লকডাউন ছিল, সেই 7 দিন লকডাউন সম্পূর্ণরূপে যে ব্যবসায়ী প্রতিষ্ঠান অত্যাবশ্যক পণ্য বাদে যে রকম বাকি দোকান সমস্ত বন্ধ ছিল। তারপরে আনলক 1, রাজ্য সরকার যে আনলক 1 দিয়েছে, এই আনলক 1-এর মধ্যে ম্যাক্সিমাম দোকানপাট খোলা আছে, যেমন নিত্য প্রয়োজনীয় সামগ্রী, মুদি, মাছ, ফল, দুগ্ধ, তাছাড়া নির্মাণ সামগ্রীর সঙ্গে জড়িত রড বা অন্যান্য যে দ্রব্য আছে, রিপেয়ারিংয়ের দোকান, যাতে কোনো রকম মেকানিক কেউ বিপদে না পড়ে, ম্যাক্সিমাম দেখা গেছে খোলা রাখা হয়েছে। কিন্তু কিছু কিছু দ্রব্য বন্ধের আওতায় পড়াতে একটা সমস্যা হয়ে গেছে যে কিছু দোকান বন্ধ আর অনেকাংশ দোকান খোলা। তো এই ক্ষেত্রে প্রথম দিন ব্যবসায়ীরা, যেটা আমার কাছে হয়েছে, আপনারা জানেন যে এই 7 দিন, আগামী 7 দিন আমাদের শ্রাবণ মাসের পরে ভাদ্র মাস বিয়ে হয় না, আশ্বিন মাস মল মাস পড়েছে। যে বিয়ের যে দিনক্ষণ ঠিক করা হয়েছে মানুষের, তারা কিন্তু জিনিসপত্র কিনতে খুব অসুবিধা হচ্ছে। সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের কাছে এসে যারা পরিবারবর্গ বিয়ের আয়োজন করেছে, ওরা কাতর রিকোয়েস্ট করছে, আমাদেরকে দ্রব্য দিন, আমাদেরকে শাড়ি দেন, আমাদেরকে জুতা দেন। মানে এরকম অনেক রকম অসুবিধার সম্মুখীন রাজ্যের ব্যবসায়ী মহল আমরা ফেস করছি। কিন্তু রাজ্য সরকারের যে সিদ্ধান্ত মোতাবেকই আমরা চলব। যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা আবেদন করব যাতে এটাকে কিছুটা রিল্যাক্সেশন দিয়ে, টাইম লিমিট বেঁধে
সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা কীভাবে সমস্ত দোকান খুলতে পারি এটার জন্য আবেদন করব। আশা করি রাজ্য সরকার ব্যবসায়ীদের পাশে থাকবে, আর আমরাও রাজ্য সরকারের পাশে থাকব, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত আমাদের সঙ্গে লকডাউনের পর থেকে যোগাযোগ রাখছে যে ব্যবসায়ীদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, মাল আনতে অসুবিধা হচ্ছে কিনা। তো আমরা রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করছি, রাজ্য সরকারও যাতে আমাদের ব্যবসায়িক দিকটা একটু বিবেচনা করে, এটাই আমার মূল আবেদন। শুনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অতিরিক্ত বৃষ্টির ফলে বক্সনগর কৃষকদের মাথায় হাত। বক্সনগর ব্লক এলাকায় বক্সনগর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের কৃষক সুমন মিয়া গত কিছুদিন পূর্বে অতিরিক্ত বৃষ্টি হলে তার জমির পার্শ্ববর্তী বাড়িগুলিতে জল উঠে আর সে জলগুলি জমি দিয়ে যায়। এতে তার 4 থেকে 5 গুণ বেগুন চাষ নষ্ট হয়। বেগুনের চারাগুলি শুকিয়ে পাতাগুলি মরে যাচ্ছে। তার চাষযোগ্য সম্বল হারাতে চলেছে। সে বর্তমানে মুখ্যমন্ত্রীর নিকট সার্জি জানিয়েছে আর্থিক সাহায্য পাওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি নিয়েছে যে কৃষকের উপরে, তো যদি ওই চিন্তাধারা যদি আমার প্রতি একটু করে তাহলে আমার সুবিধা হয়। আর আমার এই দেখেন 4-5 হাজার টাকা নষ্ট হয়েছে। এই বেগুন গাছ ছাড়া আর কিছু নষ্ট হয়েছে না? না, শুধু আমার এই বেগুন গাছ নষ্ট হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।